বিনিময়ের প্রধান মাধ্যম হচ্ছে টাকা। টাকা ছাড়া আপনি সমাজে চলতে পারবেন না। আমরা একটা জিনিস ছোটবেলায় ভাবতাম যে আমরা যদি কখনো সরকার হতাম তাহলে আমরা খালি টাকা ছাপাতাম। টাকা মানুষকে পাগল করে দেয়। আপনাদের মনের মধ্যে একটা প্রশ্ন ঘুরপাক খায় যে সরকারের কাছে টাকা ছাপানোর মেশিন থাকতেও কেন সরকার ইচ্ছামতো টাকা ছাপায় না? সরকারের কাছে টাকা ছাপানোর মেশিন থাকতেও কেন পদ্মা সেতুর মতো বড় বড় প্রকল্প তৈরি করছে না? বাংলাদেশে প্রচুর পরিমাণে গরিব মানুষ রয়েছে। সরকার তো চাইলে রাতারাতি সবাইকে ধনী করে দিতে পারে, কিন্তু কেন করে না? তো এই সমস্ত কিছু থাকবে আজকের ভিডিওতে। আপনাকে স্বাগতম জানাচ্ছি চ্যানেল আনকমনে আরও একটি নতুন এপিসোডে। তো প্রথমেই আমরা জানবো যে কোন টাকা ছাপাতে কত টাকা খরচ হয়। বাংলাদেশ ব্যাংকের একটা রিপোর্টে বলা হয়েছে যে 1 টাকার একটা কয়েন ছাপাতে 95 পয়সা খরচ হয় এবং 2 টাকার একটি কয়েন তৈরি করতে 1 টাকা 20 পয়সা খরচ হয়। এরপর 5 টাকার কয়েন তৈরি করতে 1 টাকা 95 পয়সা খরচ হয়। বাংলাদেশের সব থেকে বড় নোট হচ্ছে 1000 টাকার নোট। এই 1000 টাকার একটি নোট তৈরি করতে সরকারকে খরচ করতে হয় 60 টাকা। অন্যদিকে 500 টাকার একটি নোট তৈরি করতে সরকারকে খরচ করতে হয় 6 টাকা এবং 100 টাকার একটি নোট তৈরি করতে সরকারকে খরচ করতে হয় 4 টাকা। যেহেতু বাংলাদেশ ব্যাংক টাকা ছাপিয়ে থাকে, তাই বাংলাদেশ ব্যাংক সবাইকে অনুরোধ করে সাবধানে টাকাগুলো ব্যবহার করতে। টাকা কিভাবে উৎপাদন করা হয় এবং সরকার আনলিমিটেড টাকা কেন উৎপাদন করে না তা জানার পূর্বে একটা সিম্পল ফর্মুলা জানতে হবে। আগের কালে মানুষ চালের পরিবর্তে ডাল এবং ডালের পরিবর্তে সবজি নিত, অর্থাৎ তারা একটি জিনিস ব্যবহার করে প্রয়োজনীয় আরেকটি জিনিস নিত। এভাবেই মানুষ একে অপরের প্রয়োজন মেটাত এবং বর্তমান যুগেও এটি ব্যতিক্রম নয়। মানুষ তার প্রয়োজন মেটানোর জন্য টাকা ব্যবহার করে। যেহেতু টাকার মূল্য আছে, তাই মানুষ টাকার জন্য কাজ করে। মানুষ সকালে ঘুম থেকে উঠে রাতে ঘুমাতে যাওয়া পর্যন্ত যে সকল কাজকর্ম করে সে সকল কাজের উদ্দেশ্য হচ্ছে টাকা কামানো এবং সেই টাকা দিয়ে নিজেদের প্রয়োজন মেটায়। এখন প্রশ্ন হচ্ছে, সরকার যদি কোটি কোটি টাকা ছাপিয়ে মানুষকে বিতরণ করে তাহলে প্রতিটি মানুষ কোটিপতি হয়ে যেত এবং এর জন্য প্রতিটি প্রোডাক্টের দাম অনেক বেড়ে যেত। কারণ হিসেবে মনে করুন যে আপনি একটি ব্যবসা করছেন এবং প্রতিটি পণ্যের দাম 4 থেকে 5 টাকা করে এবং প্রতিটি পণ্য থেকে আপনি 4 থেকে 5 টাকা করে লাভ করছেন। কিন্তু আপনি যদি কোটিপতি হয়ে যেতেন তাহলে আপনার 4 থেকে 5 টাকায় পোষাতো না। এই পরিমাণ টাকা আপনার কাছে তখন কিছুই মনে হতো না। আপনি তখন এই পণ্য থেকে বেশি লাভ করতে চাইতেন, তাই আপনি পণ্যের মূল্য অনেক বাড়িয়ে দিতেন। এছাড়াও যেহেতু সকলের কাছে কোটি কোটি টাকা রয়েছে, তাই সবাই তার প্রয়োজন মেটানোর জন্য কিনতে পারবে। এছাড়াও তখন মানুষ ফসলের জমিতে কাজ করতে চাইবে না, কারণ তারা কোটিপতি। কোনো ব্যক্তি তখন শ্রমিক হতে চাইবে না এবং তখন হঠাৎ দেশের উৎপাদন কম হয়ে যাবে এবং তখন মানুষের চাহিদা মেটানোর জন্য প্রতিটি জিনিসের দাম লক্ষ টাকা হয়ে যাবে। তো এতক্ষণে হয়তোবা আপনারা বুঝতে পেরেছেন। তো এখন আমরা জানবো বাংলাদেশে কীভাবে টাকা তৈরি করা হয় এবং কোথায় তৈরি করা হয় টাকা। বাংলাদেশে যে টাকা ছাপানো হয়ে থাকে সেই কাগজ আনা হয়ে থাকে সুইজারল্যান্ড থেকে। আমরা জানি যে বর্তমান বিশ্বে 200টি দেশ রয়েছে, কিন্তু 200টি দেশে টাকা ছাপানো মেশিন নেই। পৃথিবীর কেবল 65টি টাকা ছাপানো কারখানা রয়েছে এবং এর মধ্যে বাংলাদেশে একটি টাকা ছাপানো কারখানা রয়েছে, যাকে বাংলাদেশের টাকশাল বলা হয়ে থাকে। এটি গাজীপুরে অবস্থিত। বাংলাদেশের এই টাকা ছাপানো কারখানার নাম হচ্ছে দ্য সিকিউরিটি প্রিন্টিং কর্পোরেশন। এই প্রতিষ্ঠানে অনেক কড়া সিকিউরিটি রয়েছে। এই প্রতিষ্ঠানে প্রতিটি কর্মকর্তা এবং কর্মচারীকে অনেক কঠোরভাবে নিয়ম মেনে কাজ করতে হয়। তো ফ্যাক্টরিতে টাকা ছাপানোর জন্য সর্বপ্রথম বিদেশ থেকে কাগজ এবং তুলা আনা হয়। এরপর এগুলোকে একটা মেশিনের মধ্যে দেওয়া হয়। এরপর এই মেশিন কাগজগুলোকে আরও নরম করে দেয়। তারপর এই কাগজগুলো একটা ড্রামের মধ্যে দেওয়া হয়, যেখানে কাগজগুলোর সাথে পানি মেশানো হয়। এরপর এগুলোকে ভালো মতো মিক্সড করা হয়। ভালো মতো মিক্সড হয়ে গেলে এর থেকে সম্পূর্ণ পানি বের করে আনা হয় এবং শুকনা করে ফেলা হয়। তারপর এটিকে একটা মেশিনের মধ্যে দেওয়া হয়। মিশ্রণগুলো যখন এই মেশিনের মধ্যে দেওয়া হয় তখন এই মেশিন চাপ প্রয়োগ করে সেটিকে কাগজে রূপান্তর করে দেয়। আমরা বিভিন্ন টাকাতে সেই দেশের প্রধানমন্ত্রী সহ বেশ কিছু লোগো দেখতে পারি। সর্বপ্রথম এই ছবির লোগো টাকার উপর বসানো হয়। তারপর বিভিন্ন মেশিন ব্যবহার করে এই টাকাগুলোর উপর ওয়াটারমার্ক বসানো হয়। আর এভাবেই কাগজের বড় একটি রোল তৈরি হয়, যা দিয়ে টাকা তৈরি করা হয়। তবে এর জন্য আরও বেশ কিছু ধাপ অতিক্রম করতে হয়। প্রথমে এই কাগজগুলোকে পরীক্ষার জন্য নিয়ে আসা হয় এবং মেশিনের মধ্যে দেওয়া হয় যে এর মধ্যে কোনো ভুল ত্রুটি আছে কিনা। যদি কাগজের মধ্যে ভুল পাওয়া যায় তাহলে সেগুলোকে বাদ দিয়ে দেওয়া হয়। যদি এগুলোকে ঠিক থাকে তাহলে সেগুলোকে পরবর্তী ধাপে পাঠিয়ে দেওয়া হয়। এরপর এই বিশাল বান্ডিলকে 3 ভাগে ভাগ করা হয়। ধারালো ব্লেডের মাধ্যমে এই রোলকে কেটে ফেলা হয় এবং এগুলোর মধ্যে হলমার্ক বসানো হয়। প্রত্যেকটি টাকার মধ্যে এই হলোগ্রাম দেখা যায়। এরপর এগুলোকে কনভার বেল্টের মাধ্যমে পরের স্টেপে পাঠিয়ে দেওয়া হয় এবং সামনের দিকের একটি মেশিন এগুলোকে টুকরা করে ফেলে। এরপর এই কাগজগুলোকে প্রিন্টিংয়ের জন্য পাঠিয়ে দেওয়া হয়। এখানে থাকা ওয়ার্কারগুলি কাগজগুলোকে প্রিন্টারের মধ্যে দিয়ে দেয়
কাগজগুলো সামনে যাওয়ার পর এগুলো 3 ধাপ অতিক্রম করে। প্রথমেই আসে অফসেট প্রিন্টিং। এখানে বিভিন্ন ধরনের নোটের জন্য বিভিন্ন রং ব্যবহার করা হয়। তারপর কোয়ালিটি ইন্সপেক্টর এগুলোকে ভালো মতো পরীক্ষা করে দেখে। এই নোটের রং পুরোপুরি ঠিক হতে হবে, বেশি হালকাও হওয়া যাবে না, আবার বেশি গাঢ়ও হওয়া যাবে না। তারপর এই নোট সিল্ক স্টিক প্রিন্টিংয়ে পাঠিয়ে দেওয়া হয়। নোটের উপর কত টাকা লেখা হবে তাই মেশিন ঠিক করে দেয়, এবং 200 টাকার নোট হলে 200 টাকা লিখে দেয়, এবং 500 টাকার নোট হলে 500 টাকা লিখে দেয়। এর পরবর্তী প্রসেস আছে ইন্টাগোলিও প্রিন্টিং। নোটের উপর হাত দিলে এই নোটের উপর কী লেখা আছে তা আপনি বুঝতে পারবেন। এই প্রসেসটি এখানেই সম্পূর্ণ করা হয়। প্রিন্টিং করা শেষ হয়ে গেলে এগুলোকে কাটিং সেকশনে পাঠিয়ে দেওয়া হয়। এখানে কাগজগুলোকে সঠিকভাবে কাটা হয়। টাকাগুলো ছাপানো যখন কমপ্লিট হয়ে যায় তখন এগুলোকে বড় বড় কন্টেনারে করে ব্যাংকে পাঠিয়ে দেওয়া হয়। আর যে নোটগুলো এখানে নষ্ট হয়ে যায় সেগুলোকে বিআই সিস্টেমে পাঠিয়ে দেওয়া হয়। এরপর কিছু প্রসেস অবলম্বন করে এগুলোকে আবার নোটে রূপান্তর করা হয়। এখন আসা যাক আসল প্রশ্নে, কেন সরকার বেশি বেশি টাকা ছাপায় না? একটি দেশে ঠিক যে পরিমাণ জিনিসপত্র উৎপাদন হয় ঠিক সেই পরিমাণ টাকা ছাপানো হয়ে থাকে, এবং বেশি টাকা ছাপানো হয় না এবং কমও টাকা ছাপানো হয় না। যেমন ধরুন, বাংলাদেশে মাত্র 10 জন মানুষ বসবাস করছে। এখানে মোট 10 কেজি চাল উৎপাদন হয়, এবং যদি 10 কেজি চালের দাম 100 টাকা হয় তাহলে বাংলাদেশ সরকার মাত্র 100 টাকা ছাপাতে পারবে। তাহলে প্রত্যেক কেজি চালের দাম হবে 10 টাকা করে। যদি বাংলাদেশ সরকার 100 টাকার বদলে 1000 টাকা ছাপায় তাহলে চালের দাম প্রতি কেজি 100 টাকা করে হয়ে যাবে। বিষয়টি একটু ভালো মতো বুঝুন। আপনার কাছে 10 টাকা থাকুক কিংবা 100 টাকা থাকুক, আপনি কিন্তু চাল 1 কেজি পাবেন। এই ফর্মুলাটি বুঝতে না পেরে 2001 সালে জিম্বাবুয়ে সরকার প্রচুর পরিমাণে টাকা উৎপাদন করে। জিম্বাবুয়ে সরকার মনে করেছিল যেহেতু তাদের গরিবের সংখ্যা অনেক বেশি, তাই অনেক বেশি টাকা ছাপিয়ে সবাইকে বড়লোক করে দিবে। কিন্তু এটি ছিল তাদের সব থেকে বড় বোকামি। প্রেসিডেন্টের এই বোকামির ফলে তারা অনেক টাকা ছাপিয়ে ফেলেছিল। এর ফলে প্রতিটি মানুষ কোটিপতি হলেও তারা একটি সমস্যার মধ্যে পড়ে গিয়েছিল। তাদের সামান্য একটা খাতা কিংবা কলম কিনতে গেলে লক্ষ লক্ষ টাকা খরচ করতে হচ্ছিল। জিম্বাবুয়ে শুধুমাত্র এখানেই থেমে যায়নি। তারা এই সমস্যার সমাধানের জন্য 2008 সাল পর্যন্ত তারা আরও টাকা ছাপাতে থাকে। এক পর্যায়ে তারা 1 কোটি টাকার নোট ছাপিয়ে ফেলে। আপনি একবার চিন্তা ভাবনা করে দেখুন, যে দেশে 1 কোটি টাকার নোট থাকতে পারে সেই দেশে জিনিসপত্রের দাম কেমন হবে। জিম্বাবুয়ে দেশটি 1 কোটি টাকা ছাপিয়েও এই সমস্যার সমাধান করতে পারেনি। পরবর্তীতে কোনো উপায় না পেয়ে সেই দেশের সরকার সকল অর্থকে বাতিল করে দেয় এবং তারা অন্য দেশের মুদ্রা ব্যবহার করতে শুরু করে। কিন্তু তাতেও তাদের সমস্যা দূর হয়নি, বরঞ্চ তারা আস্তে আস্তে অর্থনৈতিকভাবে দুর্বল হয়ে পড়ে। জিম্বাবুয়েতে এই সমস্যা এখনো পর্যন্ত দূর হয়নি। তো গাইজ, দেখতেই পেলে ফ্যাক্টরিতে কীভাবে টাকা তৈরি করা হয় এবং সরকার কেন ইচ্ছামতো টাকা ছাপায় না তার সম্পর্কে আপনাদের কাছে ধারণা দিতে পেরেছি। তো ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা একটু কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন। এবং আরেকটি কথা, যদি আপনি নামাজ না পড়ে থাকেন তাহলে ওয়াক্তের নামাজটি পড়ে নিন, কারণ নামাজ জান্নাতের চাবি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।